সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। আর বিএনপি নেত্রীর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সামনে রেখে তিনি এবং তার দল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কাজ করবেন। বিদ্যমান রাজনৈতিক নানা সমীকরণে অন্যতম বৃহৎ দলের নেতা হিসেবে আগামীর গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপি নেত্রীর ভূমিকা কী হতে যাচ্ছে? সংস্কার আর আওয়ামী লীগের বিচার প্রশ্নেই বা কী কৌশল নিচ্ছে দলটি? প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় গণতন্ত্র উত্তরণ। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ এবং সাংবাদিক ও লেখক মোস্তফা কামাল। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশে ফিরে ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া, পথে পথে নেতাকর্মীর ঢল। ১৭ বছর পর মাতৃভূমিতে জুবাইদা রহমান, অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি, স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ ৭৫ প্রস্তাব। ১৫ মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐকমত্য কমিশনের। ঈদুল আজহায় টানা ১০ দিন বন্ধ অফিস আদালত, উপদেষ্টা পরিষদের সভায় ছুটি অনুমোদন। ১ সপ্তাহের মধ্যে কার্যকর হবে সাইবার সুরক্ষা আইন, জানালেন ডক্টর আসিফ। সরকারি গ্যাস বোতলে ভরে বেসরকারিভাবে বিক্রি, বিপিসির বিরুদ্ধে বছরে ১ লাখ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। এবং দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৮% কর্মহীন, বেকারত্ব বেশি রংপুরে। চাকরির বাজারের সঙ্গে পড়াশোনার মিল না থাকাই কারণ, সমাধানে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ। প্রথমে আলোচনা শুরু করতে চাই জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে দিয়ে। আজ দীর্ঘ ৪ মাস পর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরলেন এবং তার সাথে তার ২ পুত্রবধূ, তার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি ১৭ বছর পর, একদম বলা যায় বিনা কারণে ১৭ বছর নির্বাসনে থেকে তিনি আজকে দেশে ফিরেছেন। বিএনপি নেত্রীর এই আগমন ঘিরে আমরা দেশব্যাপী একটা উচ্ছ্বাস দেখেছি এবং এক ধরনের প্রত্যাশাও তৈরি হয়েছে বিএনপি এবং তার নেত্রীর উপরে। এই প্রত্যাশা পূরণে দলটির আসলে কৌশল কি হতে যাচ্ছে আগামীতে, এবং মহাসচিব যেটি বলেছেন গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে, আসলে তার এই প্রত্যাবর্তন কিভাবে গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করতে পারে? জি, ধন্যবাদ। আজকের সময় টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সহ আলোচক সময় টেলিভিশনের প্রিয় দেশ বিদেশের সকল দর্শকদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সত্যিকার অর্থে আজকের অনুভূতি বা আজকের বেগম খালেদা জিয়ার আগমনকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন এবং নিঃসন্দেহে বেগম খালেদা জিয়া গত 1/11-এর পর ২০০৭ সালের পর থেকে উনি যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন এবং উনি যেভাবে গোটা পরিবার থেকে ওনাকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং এমনকি ওনাকে চিকিৎসার এই বয়সে ওনাকে চিকিৎসার সুযোগটুকুও দেওয়া হয়নি, এটি ছিল অত্যন্ত অমানবিক এবং বাংলাদেশে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবিস্মরণীয় যে অবদান, এটা অনস্বীকার্য। তো স্বাভাবিক কারণে আজকে উনি যখন দীর্ঘদিন পর, এই গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পর উনি মামলা থেকে খালাস পাওয়ার পর উনি যখন দেশের বাইরে চিকিৎসার জন্য গেলেন, সেটা একদিকে যেমন মানুষের মধ্যে চরম একটা আনন্দ যে উনি দীর্ঘদিন থেকে চিকিৎসার জন্য আবেদন করছেন, চিকিৎসার সুযোগ পায়নি, সেই ক্ষেত্রে উনি চিকিৎসায় যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ মানুষ এটিকে অভিনন্দন জানিয়েছিল। পাশাপাশি আপনার চলে যাওয়ার পর তার লন্ডনে অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন গুজব, বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন সামাজিক, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব হয়েছে। কিন্তু আজকে উনি ফিরে আসার মধ্য দিয়ে এই সমস্ত গুজব বা অপপ্রচারগুলো আজকে প্রমাণিত হয়েছে যে বেগম খালেদা জিয়া দেশের মানুষের কাছে একটা বড় আস্থার প্রতীক এবং গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে বা গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে বেগম জিয়া নিঃসন্দেহে একটা বিরাট শক্তি, বিরাট একটা স্তম্ভ। তো সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া আপনার আজকে যেটা মহাসচিব বলেছে যে নিঃসন্দেহে বাংলাদেশে যে একটা আমরা সংকটময় ক্রান্তিকাল সময় অতিক্রম করছি,
এবং বাংলাদেশের 50 বছরের হিস্ট্রিতে এটি একটি বড় ধরনের বলবো ডিজাস্টারের মধ্য দিয়ে, বিপর্যয়ের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। এবং মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, যে আমরা যে গণতন্ত্রের পথে ছিলাম, গণতন্ত্রের অনেক চড়াই উতরাই পেরিয়ে একটা গণতন্ত্রের যাত্রাপথে বিএনপি অনেক সংস্কার করেছে। জিয়াউর রহমানের এই দল বিএনপি জন্মলাভের পর থেকে বাংলাদেশে বহুদলীয় মত এবং বহু মত প্রকাশের জায়গাগুলোকে সংরক্ষিত করে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির বিরাট অবদান রয়েছে। এবং জনগণের চাহিদা প্রত্যাশা অনুযায়ী কিন্তু বিএনপি সবসময় সংবিধানের সংস্কার নিয়ে এসছে, বা দেশের গণতান্ত্রিক পরিমণ্ডলও সংস্কার নিয়ে এসছে। তার ফলশ্রুতিতে বিএনপি এখনও জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং জনপ্রিয় দল। এখন বেগম খালেদা জিয়া ফিরে আসার মধ্য দিয়ে একদিকে যেমন বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস বা আনন্দ যেমন এসছে, পাশাপাশি এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের মধ্যেও একটা বিশ্বাস এবং আস্থা ফিরে এসছে যে বাংলাদেশে যে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে একটা পথ আমরা বাইর করতে পারবো। পাশাপাশি এখানে এনসিপি, নতুন রাজনৈতিক দল, তারাও যেটি বলেছে যে বাংলাদেশে অবশ্যই, আমি এই বিষয়টির সাথে একমত, যে গত জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, সেটি যেন অবশ্যই আপনার এই বিগত 15-16 বছর 2001-11 পর থেকেই বাংলাদেশে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, যারা এর মূল হোতা এবং দোসর, তাদেরকে বিচার আওতায় অবশ্যই আনতে হবে। না হলে বাংলাদেশে আপনার গণতান্ত্রিক যে আমরা যেই দিকেই যাত্রা করি না কেন, বারবার আমরা হোঁচট খাবো। সুতরাং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে গণতন্ত্রের জন্য যে সমস্ত শত্রু, গণতন্ত্রের জন্য যেগুলো আপনার বলবো যে বাধা, এই জায়গাগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য, মানে আমাদের দেশটাকে সত্যিকার অর্থে, আমরা যেমন সংকটও আছে, আবার বিরাট সম্ভাবনাও আছে। এখন সংকটের দিকে আমরা যাব না, আপনার সম্ভাবনার দিকে আমরা গুরুত্ব দেবো, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কারণে আমি বলবো যে বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে নিঃসন্দেহে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন আপনার কন্টিনিউ করা ঠিক নয়। এতে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে সমস্যা, সেগুলো আরও প্রকট আকার ধারণ করতে পারে এবং যেটা পরবর্তীতে জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, সেটা আপনার অনেক প্রশ্নবিদ্ধ হতে পারে। পাশাপাশি আরও একটু উল্লেখযোগ্য দিক আজকে দেখেন যে এইখানে জিয়া পরিবারের উপর যে অন্যায় অত্যাচারটা করা হয়েছে, আজকে আপনার জুবাইদা রহমান এসছে, আপনার মিসেস কোকো এসছে, শামিলা রহমান এসছে, এবং তার পুত্রবধূ, তারাও কি ধরনের নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার, তারাকেও নির্বাসনে থাকতে হয়েছে। এই যে একটা চরম, এবং জুবাইদা রহমান একজন প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী ছিলেন, তার সেই চাকরিটাকেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু বাইরে ছিল। যাই হোক, সেটা আমি আলোচনায় যাব না, কিন্তু কথা হচ্ছে যে একটা বাংলাদেশের নাগরিক তো, এবং সাবেক দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, সেইখানে তাকেও বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে দেশে আসার ক্ষেত্রে যে প্রতিবন্ধক তৈরি করা হয়েছিল, এই জিনিসগুলো আপনার সত্যিকার অর্থে আমাদেরকে নাড়া দেয় যে বাংলাদেশে আইনের শাসন যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, এখনও বাংলাদেশে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই আওয়ামী দোসররা বা যারা দেশে এই গণতন্ত্র প্রতিষ্ঠানিক এই জায়গাগুলোকে ধ্বংস করেছে, তারা কিন্তু এখনও বিদ্যমান আছে সমাজে, এবং এখনও তারা বিভিন্নভাবে দেশে অস্থিরতা তৈরির একটা চেষ্টা চালাচ্ছে কন্টিনিউভাবে। তো এখন বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের সঠিক ট্র্যাক, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা একটা স্টেটমেন্ট করেছে দেখলাম, যে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশকে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এটা অবশ্যই আমি মনে করি চ্যালেঞ্জ, তার কারণ বাংলাদেশ গত 50 বছর যে ট্র্যাকের উপর ছিল, আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে চরম একটা, আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসতে পারতাম না জাতীয় ইস্যু নিয়েও, এবং জাতীয় সমস্যা নিয়েও আমরা এক টেবিলে বসতে পারতাম না। বিভিন্ন জনকে বিভিন্নভাবে তকমা দিয়ে একটা গোটা জাতির মধ্যে একটা বিভক্তি, ইভেন এখনও আমরা চারিত্রিকভাবে তো আমাদের সেই জায়গা আমরা এখনও পরিবর্তন আনতে পারিনি। আপনি এই মুহূর্তে যদি আপনি জাতীয় ঐক্যের ওই আবহাওয়া তৈরি করতে চান, তাহলে এই আমাদের ওখানে আমার চাঁপাইনবাবগঞ্জে কিছুদিন আগে পুলিশ প্রশাসন একটা সুধী সমাবেশ করতে গিয়েছিল। সেখানে ধরেন জামাত ইসলাম ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, তার উদ্যোগে একজন আওয়ামী লীগের নেতাও সেখানে উপস্থিত ছিল, বিএনপি লোকরাও ছিল, এবং সেখানে রীতিমতো এক পর্যায়ে হট্টগোল হয়ে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তা আমাদের মধ্যে এইটা কিন্তু আপনাকে তৈরি করতে হলে, জাতীয় ঐক্য বা একটা গণতান্ত্রিক পরিমাণ তৈরি হতে, চর্চার জায়গায় আপনাকে যেতে হবে, এটা জন্য সময় লাগবে। সেই ঐক্যের অংশ কি আওয়ামী লীগও হবে? সেটা ঐক্যের অংশ আওয়ামী লীগ হবে কিনা, আওয়ামী লীগের যে অতীত চরিত্র, তারা দেশে একদলের শাসন কায়েম করেছে, যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল,
সেই জায়গা থেকে তারা তো বেরিয়ে আসতে পারেনি। এই বাংলাদেশে গত 50 বছরের যত গণতন্ত্র হত্যার যে সমস্ত নজির, সেই নজিরগুলো কিন্তু সবগুলোই অধিকাংশই তাদের দ্বারাই সৃষ্ট, জি তাদের দ্বারাই সৃষ্ট। যে কারণে হয়েছে কি যে শেষ কথা বলে তো কিছু নয় আপনার, এখন ভবিষ্যতে কি ফর্মে কার অবস্থান কোথায় যাবে সেটা বলা যাবে না, সেটা সময় বলবে। জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠুক, বাংলাদেশে একটা সুশাসনের বাংলাদেশ গড়ে উঠুক, জি বাংলাদেশে একটা আইনের শাসনের বাংলাদেশ গড়ে উঠুক, এটি আজকে সবচেয়ে বড় আপনার প্রত্যাশা মানুষের। জি জনাব হারুন রশিদ, আমি আপনার কাছে আবার আসবো। জনাব মোস্তফা কামাল, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। যে বিষয়ে হারুন ভাই খানিকটা ইঙ্গিত করেছেন যে বেগম খালেদা জিয়া যখন দেশ ছেড়ে যান, তখন আমি যদি স্পষ্ট করি, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়লো যে ওই যে আবার 111-এর সময় যে -2 একজন তো পালিয়ে গেছেন, আরেকজন হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছেন, তিনি আর ফিরবেন না। এটা ব্যাপক আকারে এটা ছড়িয়ে দেওয়া হলো। এই বিষয়টি আসলে সেই সময় কেন ছড়ানো হয়েছিল এবং বেগম জিয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আসলে এটা আসলে কোন জায়গায় দাঁড়ালো এখন? জি, ধন্যবাদ আপনাকে। খুব টেকনিক্যাল প্রশ্ন আমারে করেছেন আপনি, কিছুটা ঝামেলায় ফেলে দিয়েছেন, কিন্তু আবার বলতেও হবে যেহেতু গণমাধ্যমে কাজ করি, অন্তত ভাষা বা সারফেস হলো আমাদের কিন্তু ঘটনা টাচ করতে হয়। তো প্রথমেই বলতে চাই যেটা, বেগম খালেদা জিয়া আজ ফিরেছেন, এটা কিন্তু মূল সংবাদ নয়। তিনি আরও বেশ কয়েকবার দেশের বাইরে গিয়েছেন, চিকিৎসার্থে গেছেন, আবার ফিরেছেন। তো এবারের ফেরত আসাটার মধ্যে একটু ভিন্ন তাৎপর্য আছে, কিছু মাত্রাগত তফাৎ আছে। প্রথমত তিনি আগের চেয়ে অর্থাৎ তুলনামূলক সুস্থ হয়ে দেশে ফিরেছেন, এটা মোটা দাগের খবর। তো যখন সুস্থতার প্রশ্ন আসলো, বিএনপি কিন্তু টানা 12-13 বছর ধরে বলছে যে তিনি গুরুতর অসুস্থ। মেডিকেল বোর্ড বলছে, ডাক্তাররা বলছে গুরুতর অসুস্থ তো বটেই, এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, তাকে বাইরে নিতে হবে। তো তখনকার ক্ষমতাসীন দল থেকে বা দলের শীর্ষ পর্যায় থেকে এটা নাকচ করা হয়েছে। তো নাকচটাও আবার যেসব ভাষায় করা হয়েছে, যেগুলো মুখে আনতে গেলে কিন্তু জিহ্বা আটকে যায়, কিন্তু আবার আপনার প্রশ্নের দৃষ্টে দু একটা না এনেও পারা যায় না। কোড আনকোড আপনাকে বলি, বয়স তো 80, মরে 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 না তো। আপনি ভাবেন তো বাঁচবে আর কয়দিন? কত মারাত্মক কথা। ওই সময়ে দেখা গেছে বেগম খালেদা জিয়া অথবা তার পরিবারের পক্ষ থেকে এই ধরনের কথার জবাব কিন্তু দেয়া হয়নি। এটা কিন্তু শালীনতার অংশ। এই দীর্ঘ এই কষ্টকর সময়টাতে বেগম জিয়া কিন্তু আরও অনেককে হারিয়েছেন। তার বড় বোনকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, তার ছোট ভাইকে হারিয়েছেন, ছোট ছেলেটাকেও হারিয়েছেন। ওটা নিয়েও কিন্তু নাটক হয়েছে। তাও ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, আর কারো কি ছেলে নেই, ওনার ছেলে মারা যায় কেন? খেয়াল করে দেখেন, খুব আক্রমণাত্মক কিন্তু এই কথাগুলো। এবং যার সন্তান মারা যায়নি তার জন্য শুনতে এটা কিন্তু কষ্টকর। এই যে তাচ্ছিল্য, এগুলোর মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়া রীতিমতো প্রতিনিয়ত স্কেল ধরে 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 কিন্তু উপরেই উঠেছেন, যেহেতু এসব কথার জবাব তিনি দেননি। বিএনপি মহাসচিব যে প্রত্যাশাটা করেছেন এবং হারুন ভাইও যে প্রত্যাশাটা করলেন, সেটার কিন্তু একটা বাস্তবতা আছে। ওই ক্ষেত্রে আমি 5 আগস্ট একটু যেতে চাই। 5 আগস্ট যখন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন, আমরা তথ্য পেলাম, শুধু গণমাধ্যম কর্মীরা না, সাধারণ মানুষও কিন্তু অপেক্ষায় থাকলো যে তিনি কি বলেন। যেহেতু তিনি নির্যাতিত, তার ক্ষোভ থাকা স্বাভাবিক। আপনার বোধহয় মনে থাকার কথা, সম্ভবত 3 থেকে 4টা বাক্য ছিল, শব্দ 34 বা 35টা শব্দ, আমার যদি ভুল না হয়ে থাকে। একবারও নাম উচ্চারণ করে একবারও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেননি, একবারও কোনো প্রতিশোধ নেওয়ার কথা বলেননি, বরং দুটা বিষয় তিনি ফোকাস করেছেন। একটা হচ্ছে এই জাতীয় ঐক্যটা ধরে রাখা, দ্বিতীয়ত হচ্ছে প্রতিশোধ না নেয়া, তৃতীয়ত বলেছেন ধৈর্য ধরা। 3টা মেসেজ এখানে মোটা দাগে। জি এটাও কিন্তু তাকে একটা ভিন্ন উচ্চতা দিয়েছে। কেমন উচ্চতা সেটা? আমাদের তৃতীয় বিশ্বে সাধারণত আমরা একটা স্লোগানের মতো বলে থাকি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্র্যাকটিক্যালি বা প্রায়োগিকভাবে হয়ে গেল বেগম জিয়ার উচ্চতাটা দলেরও উপরে কিন্তু চলে গেল, অর্থাৎ দলের চেয়ে ব্যক্তি কিন্তু বড় হয়ে গেলেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, তিনি নিজেকে ওই পর্যায়ে নিতে পেরেছেন বারংবার। অথচ ইতিহাস বলে তিনি কিন্তু এসেছিলেন দলের প্রয়োজনে। দল যখন ভেঙে যায়, নেতারা এরশাদ সাহেবের পার্টিতে চলে যান, সকালে একজন যান, বিকালে একজন গিয়ে মন্ত্রী হন, দলের মধ্যে বিভেদ, তিনি আসতে চাননি, একেবারেই গৃহবধূ। দেখা গেল তিনি এসে অল্প সময়ের মধ্যে দলকে কিন্তু গুছিয়ে নিলেন। বড় বড় নেতারা কিন্তু চলে গেলেন, শুধু কর্মীরা, হারুন ভাইরা তখন ছাত্র নেতা, সম্ভবত চৌকর ছাত্র নেতা, তারা মাঠ কাঁপান।
তাদের উপর ভরসা করে ওই বিএনপিকে কিন্তু তিনি একটা রীতিমতো গণতন্ত্রের একটা দুর্গ করে গড়ে তুললেন। এর আগে কিন্তু তার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। একটা সময় এমন কথাও বলা হলো যে বিএনপির তো সবাই এখন নাম উচ্চারণ করতে গেলে অনেকের নাম আসবে, তারা পৃথিবীতে নেই, অনেকে বড় বড় বাঘা বাঘা নেতা। এখন যেমন আমরা ট্রল শব্দটা ব্যবহার করি, তখন এই শব্দটা ছিল না। তখন কার্টুন ছাপা হতো, ব্যঙ্গ কার্টুন। বলা হতো যে শুধু বেগম জিয়া বাদে তো আর সবাই চলে গেলেন, তিনিও চলে যাবেন নাকি এরশাদের পার্টিতে, কেউ নাই। বেগম জিয়া একা একা কিন্তু মাঠ কাঁপালেন। একটা পর্যায়ে এসে, বিশেষ করে ৮৬ নির্বাচনের পর শেখ হাসিনার একটা ঘোষণা ছিল, ঐতিহাসিক ঘোষণা, যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তিনি সেটা বললেন বিকাল নাগাদ, সন্ধ্যায় তিনি নির্বাচনে চলে গেলেন। আবার তার সাথে জামাতে ইসলামীও চলে গেল। সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া কিন্তু রাজপথে একাই হয়ে গেলেন এবং একাই তিনি আন্দোলন টেনে নিলেন। ওইটার তখনও তিনি যে উচ্চতায় উঠেছেন, ওই উচ্চতার প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে ৯১ নির্বাচনে। ৯১ নির্বাচনে আওয়ামী লীগ তো ক্যাবিনেটও গঠন করে ফেলেছে, কে কোনটা পাবে তারা মোটামুটি মুজিব কোর্ট পরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে একটা প্রস্তুতি নিলেন। কিন্তু দেখা গেল বেগম খালেদা জিয়া ৫টি আসনে জিতলেন এবং এই আসনে জিতার ক্ষেত্রে, অর্থাৎ ভোটের প্রশ্নে বেগম জিয়ার মতো এতগুলো আসনে বারবার জিতা বাংলাদেশের রেকর্ড কিন্তু আর নেই। তাও আবার আসনগুলো কিন্তু শুধু বগুড়া নয়, বগুড়া আছে, ফেনীও আছে, নোয়াখালী আছে, চিটাগংও আছে, ঢাকাও আছে। তো এই যে একটা উচ্চতা, তার এই উচ্চতা কিন্তু ৫ আগস্ট একবার দেখালেন। আজও তিনি যখন তুলনামূলক সুস্থ হয়ে ফিরেছেন, স্বাভাবিকভাবে ওই প্রত্যাশা জাগা স্বাভাবিক। কেন? গত কয়েকদিন ধরে আপনি দেখেন আমরা সাবজেক্টে আর অবজেক্টে কিন্তু গোলমাল করে ফেলছি। নির্বাচন আগে নাকি সংস্কার আগে, নাকি মাঝপথে নারী অধিকার আগে, অর্থাৎ ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে আমরা একটার পর একটাতে কিন্তু যাচ্ছি। কেউ কেউ আবার মাঝে দিয়ে বলেন যে এইসব বাদ দেন, আগে রোহিঙ্গা ইস্যুটা একটু সমাধান করে আসেন। অর্থাৎ এই যে একটা গোঁজামিল, অনৈক্যের জেরেই কিন্তু এগুলো আসছে। তো এই সময়ে যদি বেগম জিয়া কোনো বক্তব্য না হোক, ছোট্ট একটা বিবৃতিও দেন, আমার বিশ্বাস, অভিজ্ঞতা বলছে, আপনি দেখবেন বর্তমান যে চিত্র আমরা দেখছি মাঠের, বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে এবং নিন্দনীয় ভাষাও ব্যবহার করছে, জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এনসিপি তো আরও কড়া করেই বলছে। ওই জায়গায় এনসিপিও কিন্তু একটা প্রত্যাশা করেছে। জামাত এরই মধ্যে লন্ডনে গিয়ে তাদের শীর্ষ নেতারা দেখা করে এসেছেন। তো ওখানে গিয়ে শুধুই দেখা করেছেন আর শারীরিক খোঁজখবর নিয়েছেন, কেমন আছেন, বিষয়টা এরকম নয়। রাজনৈতিক নেতারা যখন যান ২-৪টা কথা অবশ্যই হয়, হয়তো বা গণমাধ্যমকে বলেন না। ওই জায়গা থেকে আমরা কিন্তু একটা প্রত্যাশা করতেই পারি, বেগম জিয়া যদি ২ লাইনের বা ৩ লাইনের একটা বিবৃতিও দেন এই মুহূর্তে, এই অমানুষাটা অনেকটা কেটে যাবে। যেটা প্রধান উপদেষ্টা চ্যালেঞ্জের কথা বলেছেন, ওই চ্যালেঞ্জ জয় করা হয়তো বা একটু সহজ হয়ে উঠবে। আর এখানে আরেকটা প্রসঙ্গ ছিল আওয়ামী লীগ প্রশ্নে। এই বিষয়টাও পরিষ্কার করার প্রয়োজন আছে। আওয়ামী লীগ নিয়েও কিন্তু এখন একটা গোঁজামিল আছে বাজারে, কথা স্পষ্ট নয়, কিন্তু এনসিপির কথা অত্যন্ত স্পষ্ট, নিষিদ্ধ করতে হবে। আরেকটা দল আছে, তাদের কথা অত্যন্ত স্পষ্ট, সেটা হচ্ছে জাতীয় পার্টি। তারা স্পষ্ট ভূমিকা নিয়ে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আর সাথে আমাদেরকেও নিষিদ্ধ করা যাবে না। তারা এই দুইটা মেসেজ কিন্তু দিয়েছে পরিষ্কার করে। মাঝপথে যে দুইটা দল আছে, বড় দল বিএনপি, তাদের কথা কিন্তু পরিষ্কার নয় আওয়ামী লীগ প্রশ্নে। তারা নিষিদ্ধ চায় না, বলে যে নিষিদ্ধ খুব ভালো জিনিস না, অপরাধীদের বিচার চায়। আবার বলছে রাজপথে নামতে দেব না, সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কিন্তু তাদের নির্বাচন কমিশনে নিবন্ধন আছে, অর্থাৎ বৈধ তারা, বরং এনসিপির এখনো নিবন্ধন নাই, জামায়াতের নিবন্ধন নাই। তো ওই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার, তারা কি চায়। জামাতের দিক থেকে দেখা গেছে আগ বাড়িয়ে বলা হয়েছে যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এটাও সম্ভবত একটু বাড়তি কথা, কারণ যেহেতু আমাদের দেশে ৫ আগস্ট বা জুলাই বিপ্লব কথা বলতে কিন্তু শিখিয়ে দিয়েছে, চোখে চোখ রেখে কথা বলা। এবং ছোটরা, আমরা তখন তাচ্ছিল্য করা হয়েছে যে ছোট মুখে বড় বড় কথা বেশি বলে ছোটরা। তো ছোটরা কিন্তু বড় কাজ একটা করে ফেলেছে। এখন হয়তো বিভেদ নানান প্রশ্নে, যে প্রশ্ন করা, তাহলে তখনও কিন্তু প্রশ্ন ওঠে যে জামাত কিভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে। সাধারণ ক্ষমা ঘোষণা করতে গেলে আপনার অবশ্যই একটা নির্বাহী চেয়ার লাগবে, অথবা যদি সংসদের মাধ্যমে করেন নির্বাচিত সরকার লাগবে। তাহলে ওই যে বাড়তি কথাগুলো চলে আসছে, বিএনপি বিএনপির মতো বলে, জামাত জামাতের মতো বলে, এতে করে ঐক্যের মধ্যে একটা চির কিন্তু আমরা দেখছি। আবার ঐক্যের ব্যাপক সম্ভাবনা এখনও আছে, হারিয়ে যায়নি কিন্তু।
ছোট্ট দুইটা ঘটনা বলি। শেখ হাসিনা যখন একদিন বললেন যে আমি চট করে চলে আসবো, আপনার মনে থাকার কথা, সন্ধ্যার মধ্যে সব ঐক্য হয়ে গেছে। জি। পরদিন তারা প্রধান উপদেষ্টার সাথে দেখাও করলেন, এরপর একটা ফটো সেশন করলেন। তো ওটা ছিল, এখন প্রমাণ হচ্ছে ওটা ছিল একটা ফ্যাশন, নট সেশন। পরবর্তীতে যখন আবার শেখ হাসিনা অথবা তার দল থেকে একটা বায়বীয় ঘোষণা আসলো যে 0 পয়েন্টে আসো, এক হও, হাজারে হাজারে লাখে লাখে রওনা হয়ে গেছে, দেখা গেলো একজনও নাই। ওই দিনও আবার কিন্তু তাদের মধ্যে ঐক্য হয়ে গেছে। তার একদিন বাদেই তারা আবার এই ঐক্যের জানান দিলেন আরেকটা ফটো সেশনের মাধ্যমে। তো এগুলো কিন্তু মানুষের মধ্যে প্রশ্নও জাগায়, অনেকটা তাচ্ছিল্যও জাগায়, অশ্রদ্ধাও আসে। কারণ জুলাই বিপ্লব তো একটা সুযোগ, ঐক্যের কিন্তু একটা সুযোগ। জুলাই বিপ্লবে কিন্তু ঐক্যের জন্য সুর ধরে আজান দিতে হয়নি, ডাকতে হয়নি, মিউজিক বাজাতে হয়নি, কোনো থিম সং করতে হয়নি। অটো ঐক্যবদ্ধ হয়ে গেছে সবাই একটা সুনির্দিষ্ট দাবিতে, যে সরকারকে আর রাখা যাবে না। বারবার বলার কিন্তু চেষ্টা করা হয়েছে যে এত বড় দেশ হয়ে গেছে, এত উন্নয়ন, শেখ হাসিনা ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই। ছাত্ররা কিন্তু স্টেট বললো যে না, আগে আপনি সরেন, এটা মূল কথা। সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা মনে পড়ে 90-এর 4 ডিসেম্বরের কথা, যে এরশাদ সাহেব কীভাবে পদত্যাগ করবেন। শেষ বাহানা কিন্তু এটা, যে পদত্যাগের তো কোনো রাস্তা নাই। ওনার একজন, সম্ভবত ওই সময় তিনি মহাসচিব, তিনি খুব হুঙ্কার দিয়ে বললেন পদত্যাগ কোথায় করব, 0 পয়েন্টে, পদত্যাগের নাকি জায়গা নাই। ঠিক ওই মুহূর্তে সবাই উত্তেজনায় ছিল, জিজ্ঞাসায় ছিল যে তাহলে কিভাবে পদত্যাগ হবে। ওই সময়ে কিন্তু বেগম জিয়ার একটা বাক্য যথেষ্ট ছিল, যে আগে পদত্যাগ, যে এরপরে দেখা যাবে সেটা কোথায় করে। কিন্তু দেখা গেল 6 তারিখ আনুষ্ঠানিক পদত্যাগ করতে হয়েছে। এবারও আমরা যে উত্তাল সময়ে আছি, যে বাদানুবাদের মধ্যে আছি, ছোট্টখাট্ট বিষয় নেই, আসলে কোনো সংঘর্ষ নেই। নির্বাচনের সাথে সংস্কারের কোনো সংঘর্ষ নেই, এক সাংঘর্ষিক নয় এটি, একটার বিকল্প আর একটাও নয়। বিচারও তো প্রাসঙ্গিক, কিন্তু এখানে রুল নম্বর দেয়া, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করা, এটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ আছে। তো বেগম জিয়া যদি একটা ছোট্ট আহ্বান জানান, আমার বিশ্বাস তাদের এই দূরত্ব কমে আসবে, এই বাদানুবাদও কমে আসবে। অর্থাৎ গণতন্ত্রের একটা সোপানে আরেকটা সোপানে যাত্রা করা অনেক দূর সহজ হয়ে আসবে। জানাই, ধন্যবাদ মোস্তফা ভাই আপনাকে। হারুন ভাই, আমি আপনার কাছে এখন যেই প্রশ্নটা করতে চাই, দুটি বিষয়। এক নম্বর হচ্ছে যে তিনি যেটি বললেন যে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ প্রশ্নে এখন অস্পষ্টতা আছে, এটা একটা। 2 নম্বর হচ্ছে বড় দল হিসেবে যেটা মোস্তফা ভাই প্রত্যাশা করলেন, আপনিও বললেন যে বিএনপির যেই ভূমিকা গণতন্ত্র উত্তরণের জায়গায়, সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, নতুন যে অনেকগুলো, প্রায় 35টা বোধহয় নতুন দলের হয়েছে, গঠিত হয়েছে, এই দলগুলোর আসলে বিভিন্ন ধরনের বক্তব্য আছে। যেমন এনসিপি বলছে গণপরিষদ নির্বাচন ছাড়া তারা কিছু মানবে না, এবং একই সাথে হচ্ছে তারা সংবিধান প্রথমে তো বাতিল চেয়েছিল, এখন আবার 75টা সংশোধনীও সেখানে দিয়েছে, মানে সংশোধনীর ধারা বলেছে তারা সেখানে। তো সব কিছু মিলিয়ে বড় দল হিসেবে বিএনপি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আর যদি বিএনপি নির্বাচনে জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী হয়ে থাকে, তাহলে সরকার আসলে নির্বাচন দিতে দেরি করার কারণ কি? সরকার কি করবে সময়ের মধ্যে? জি, ধন্যবাদ। আসলে আমরা বাঙালিরা, বিশেষ করে আমরা বাংলাদেশিরা এত বেশি আপনার আলোচনায় লিপ্ত থাকি। মোস্তফাকে আমি ধন্যবাদ জানাবো যে উনি যথার্থ ইতিহাস কিছু বিশ্লেষণ করেছেন। আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির ভূমিকা অস্পষ্ট মোটেও নয়। আওয়ামী লীগের ব্যাপারে আমি যে ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে নিষিদ্ধের মধ্য দিয়ে সত্যি কথা কোনো রাজনৈতিক সংকটের সমাধান বাংলাদেশে অতীতও হয়নি, এখনও হবে না। বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের সময় নিশ্চয়ই বাংলাদেশের সিংহভাগ মানুষ, 99% মানুষই বলা যায় যে তখন মুক্তিযুদ্ধের সপক্ষেরই শক্তি। যারা মুক্তিযুদ্ধের সে সময় বিরোধিতা করেছিল বা মুক্তিযুদ্ধের এদেশের শহীদ মুক্তিযুদ্ধের হত্যার সাথেও যারা জড়িত ছিল, তারা কিন্তু চিহ্নিত, এবং এটা নিয়ে এখন পর্যন্ত বিতর্ক আছে। এবং বিগত সরকারের সময় তাদের যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনাল গঠন করে বিচার করেছে, কিছু আদালত থেকে তাদেরকে নিবন্ধন বাতিল করেছে, প্রতীক বাতিল করেছে। এরপরও তো কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেমে নাই। সুতরাং আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে মানুষের মত প্রকাশের জায়গাটাকে রাখতে হবে। এটি হচ্ছে বিএনপি স্পষ্ট বক্তব্য। বিএনপির জন্ম হয়েছে এটির মধ্য দিয়ে। যখন শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করে ফেললো, সেইটার উপর দাঁড়িয়ে তো আপনার বিএনপির জন্ম। বিএনপি ওই সময় বাংলাদেশের সর্বহারাদের উৎপাত ছিল, বিভিন্ন কমিউনিস্টদের বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল। জিয়া রহমান বলছে না, এই সবার বক্তব্য সব ওপেন হওয়া দরকার, সবার চাহিদা কথা কি শোনা দরকার।
দেশে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু স্বস্তি এবং আস্থা ফিরে আসলো। গণতন্ত্রের কোনো বিকল্প নাই আপনাকে গণতন্ত্রের চর্চায় থাকতেই হবে। পৃথিবীতে আপনার সর্বোত্তম শাসন ব্যবস্থা গণতন্ত্র এখন পর্যন্ত। এর বিকল্প আপনি যদি একদলীয় শাসন চিন্তা করেন, কর্তৃত্ববাদী শাসন চিন্তা করেন, সারা পৃথিবীতে এরকম এক্সপেরিমেন্ট হয়েছে, ফেল করেছে। এখন বিএনপির এই ক্ষেত্রে আমি সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে আপনার আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি মোটেও অস্পষ্ট নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার রাজপথে নামতে দিব না। রাজপথে মানে আপনার গত জুলাই আগস্টের যে তাণ্ডব হয়েছে এবং গত 15 বছর বাংলাদেশের নিরীহ সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতি যে নিপীড়ন অত্যাচারটা হয়েছে, এই অবস্থায় এখন আওয়ামী লীগের কারা রাস্তায় নামবে? যারা গত 15 বছর লুটপাট করেছে, বিনা ভোটে এমপি হয়েছে, তারা রাস্তায় নামবে? এটা জনগণ মানবে কি? এর সাথে তো আওয়ামী লীগের সমস্ত তাদের তৃণমূল সবাই জড়িত না। তো এখানে আওয়ামী লীগের এই বিষয়টা এখন আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি কীভাবে করবে, কারাকে রাখবে, এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। কিন্তু জনগণ এগুলোকে মেনে নেবে না। এইটার ক্ষেত্রে যেটা মোস্তফা সাহেব বলল যে আপনার নামতে দিব না, রাজপথে যদি আপনার ছাত্রলীগ নামে, এটা কি জুলাই আগস্টের আকাঙ্ক্ষা? নিশ্চিত তারা নামতে পারবে না। আচ্ছা, ছাত্রলীগ তো আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন ধরে নেন বা সহযোগী সংগঠন, তাহলে তারা যদি এটা তৎপরতা ওই বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কর্মকাণ্ড তারা করে বেড়াচ্ছে বা ওই ছাত্রলীগের ব্যানারই, কিন্তু এটা কি ছাত্র সমাজ গ্রহণ করবে? কারণ গত 15 বছর কোনো শিক্ষাঙ্গনে কোনো রাজনৈতিক তৎপরতা ছিল না, তাদের দখলবাজি ছিল। তো এই বিষয়গুলো আপনাকে সময় লাগবে, এগুলো আপনাকে ভাবতে হবে। এবং অবশ্যই যখন দেশটা গণতন্ত্রের পথে যাবে তখন এর পথ বেরিয়ে আসবে, আমি যেটা মনে করি। বিএনপি যে কারণে খুব স্পষ্টই যে এখানে আপনার যারা এই অপরাধের সাথে জড়িত গত 15 বছর, শুধু আওয়ামী লীগের তা করবে না, তাদের সহযোগী যারা ছিল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার, বাংলাদেশে 50 বছরে বহু এক্সপেরিমেন্ট হয়েছে। 1/11-এর সময় এক্সপেরিমেন্ট হয়েছে, অন্য সময় আরও অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু আমরা গত 50 বছরের গণতন্ত্রকে সত্যিকার অর্থে একটা সুনির্দিষ্ট ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে এগোতে পারিনি। যে কারণে বারবার আমরা হোঁচট খাচ্ছি। আপনি একটা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করলেন, তার ত্রুটি বিচ্যুতি হতে পারে। আপনি সেটাকে একটা ব্যক্তিকে কেন্দ্র করে গোটা সিস্টেম বাতিল করে দিলেন। করে দেওয়ার ফলে যারাই আন্দোলন করে এই সিস্টেমটা প্রবর্তনের জন্য আন্দোলন করেছে, তারাই আপনার ওই সিস্টেম বাতিল করে দিয়ে তারা বিনা ভোটে ক্ষমতা থাকলেন। তো এইটাকে আপনাকে একটা চর্চার মধ্যে থাকতো। তারা ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পর ঠিক আছে, এখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে আইন তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেটা আমি ঠিক করি, সেটা না করে আপনি টোটালটা বাতিল করলেন। আমাদের সময় একদম শেষ। এই কারণে বলবো যে এখানে আপনার বাংলাদেশে ইদানিং দেখেন এই এত রাজনৈতিক দল, বাংলাদেশে এত ইলেকট্রনিক্স চ্যানেল, বাংলাদেশে এত ব্যাংক, এইটুকু দেশের মধ্যে বাংলাদেশে যদি বেসরকারি পর্যায়ে যতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, আজকে অধিকাংশ ব্যাংক রুগ্ন। আজকে এতগুলো চ্যানেল দেওয়া হয়েছে, আজকে এতগুলো ইলেকট্রনিক চ্যানেল, বাংলাদেশে কি আসলে সত্যি কথা এতগুলো চ্যানেলের দরকার আছে? গণমাধ্যম যতগুলো চ্যানেল অনুমোদন আছে তার অনেকগুলো চালু হয়নি। তাহলে এই যে আপনার একটা অবস্থা, বাংলাদেশে এই 1/11 এই আগস্টের পর অনেক নতুন রাজনৈতিক দল জন্ম নিচ্ছে, অনেক ভালো কথা। কিন্তু বাংলাদেশে দেখেন পৃথিবীতে উন্নত দেশগুলোতে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ইউরোপের অনেক দেশ, জাপান বলেন, ইভেন ইন্ডিয়ার মতো জায়গায় আপনার এখানে কোয়ালিশন হচ্ছে, এখানে একটা দ্বিমুখী রাজনৈতিক একটা ধারা তৈরি হচ্ছে। আপনি সরকারি দল এবং বিরোধী দল একটা প্যারালাল অবস্থানে থাকবে, একে অপরের আলোচনা সমালোচনার জায়গাটা থাকতে হবে। কিন্তু যদি আপনি এই এত দল তৈরি করেন, তাহলে আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি থাকবে, আপনি কীভাবে এগুলো অ্যাকোমোডেট করবেন? তো সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে ভাবতে হবে। জিজ্ঞেস করছিলাম আগামী নির্বাচনে দল হিসেবে বিএনপি জেতার বিষয়ে কথা। নির্বাচন বিএনপি 77-এ প্রতিষ্ঠা লাভের পথে যতবার নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে, বিএনপি ক্ষমতায় গেছে। আর আমরা গত 15-16 বছর 1/11-এর সময় থেকেই আমরা বাংলাদেশে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য লড়াই করছি। সুতরাং একটা মানুষের কাছে স্পষ্ট যে আগামী নির্বাচনে বিএনপি শুধু ভালো নয়, বিএনপি যেহেতু বিএনপির সাথে মূল গত 50 বছর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ নাই। তো এখানে বিএনপি যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ করে, বিএনপি বিপুল মেজরিটি নিয়ে পাশ করবে, কোনো সন্দেহ নেই। এবং বিএনপির সঙ্গে স্বাভাবিক কারণে একটা বড় চ্যালেঞ্জ আছে যে দেশের যেটা দেশকে এগিয়ে নেওয়া বা জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী আপনার সামনের দিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু বিএনপির জন্য বড়। ধন্যবাদ হারুন ভাই। আমি একটু মোস্তফা কামালকে সবশেষ 2 মিনিট দিতে চাই। সেটা হচ্ছে হারুন ভাই যেটি বললেন যে বিএনপি নির্বাচনে জয়ের ব্যাপারে এবং বড় জয়ের ব্যাপারে আশাবাদী। তাহলে প্রশ্ন হচ্ছে যে বিএনপি যদি নির্বাচনে বড় জয়ের ব্যাপারে আশাবাদী হয়, বিএনপি যদি আগামীতে সরকার গঠনই করে, তাহলে
বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের এই সংস্কার কিংবা তাদের এই সময়ক্ষেপণ নির্বাচন নিয়ে এটি আসলে কোনো অর্থ বহন করে কিনা? জি, এখানে দুটো প্রশ্ন আপনার বক্তব্যের মধ্যে। একটা হচ্ছে বিএনপির উপলব্ধি, একটু 2 মিনিটে শেষ করবেন। আমি 1 মিনিটে শেষ করে ফেলব। হারুন ভাইও যে উপলব্ধি জানালেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপলব্ধি কিন্তু ভিন্ন। তিনি বলেছেন খুব খুশি না হতে, সামনের নির্বাচনটা বড় কঠিন হবে, সামনের পরিস্থিতিও কঠিন হবে। গত কয়েকদিনের আলামতে কিন্তু আমরা ওনার মাস 3 আগের বলা কথার পর্যাপ্ত প্রমাণ পাচ্ছি যে নির্বাচন যে আসলে জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ তথ্য জ্ঞানে আমাদের চেয়ে লন্ডনে থেকেও তার কাছে সমৃদ্ধি বেশি, অর্থাৎ তথ্য তার কাছে বেশি আছে, সেটাই প্রমাণিত গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে আপনি আওয়ামী লীগের বিষয় পরিষ্কার এখনো করতে পারেননি। বলা হচ্ছে শব্দ একটা ইনক্লুসিভ নির্বাচন, ওখানে কিন্তু আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে ফেলা হচ্ছে। একটা ফয়সালা করতে হবে। আওয়ামী লীগ তার অবস্থানও কিন্তু পরিষ্কার করছে না, সে ভুল করেছে এই ধরনের কোনো মেসেজ এখন পর্যন্ত দেয়নি। বরং এই তথ্য আছে যে যা করেছি আবারও সুযোগ পেলে আরো একটু বেশি করব। এবং আদালতে তো প্রমাণিত হয়েছে যে 255 জনকে খুন করার লাইসেন্স পেয়ে গেছে, এটা সত্য। অতএব বিষয়টা কিন্তু সাংঘর্ষিক। আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে এখনো কিন্তু কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া কোনোটাই নেই। ক্ষমা পরে, আগে দুঃখ প্রকাশ। যদিও বলা হয় কেয়ামতের মাঠে বা হাসরের ময়দানে দুঃখ প্রকাশ আর ক্ষমা কাভার করে না, তারপরে রাজনীতিতে কাভার করে। আর এই ক্ষমা চাওয়া মানে বাংলা মোটর মোড়ে বা চকবাজার মোড়ে কান্দের উঠা বসা করা না, তওবা করা না, আচার আচরণ ক্ষমা চাওয়া, উপলব্ধিটা জানান দেয়া যে আমাদের কিছু ভুল ছিল। আওয়ামী লীগের কাছ থেকে কিন্তু আমরা এটা এখন পর্যন্ত দেখছি না। ঠিক এর বিপরীতে বিচারের নামে যেটা চলছে এখন, যেখানে সেখানে যাকে তাকে ফ্যাসিস্ট বানানো, এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা সামাজিক অস্থিরতা শহরের চেয়ে গ্রামে আরও বেশি। সেটা করতে গিয়ে আপনি কি করলেন বা আমরা কি করছি? সুনির্দিষ্ট অভিযোগ আছে লুটপাটের, সুনির্দিষ্ট অভিযোগ আছে দখলবাজির, সেটাই না গিয়ে আমরা হত্যা মামলাটা দিয়ে দিচ্ছি। হত্যা মামলাটা করা অত্যন্ত সহজ, আইনের যদ্দূর সাধারণ জ্ঞান আমার আছে, তথ্য প্রমাণ আগে দিতে হয় না। দখলবাজি, লুটতরা, চুরি, এগুলোর একটু তথ্য দিতে হয়, একটু প্রমাণ দিতে হয়। তো এই সহজ কাজটাকেও কিন্তু এমন গোলমেলে করে ফেলা হচ্ছে, এতে করে গণহত্যার বিচারটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যাবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় মোটা দাগে দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন অবশ্যই প্রাসঙ্গিক, গণতন্ত্র ছাড়া কোনো সভ্য দেশ হতে পারে না। কিন্তু সমান্তরালে বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হওয়া উচিত। জি, বিচার অবশ্যই একটু দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু তাই বলে 13-14 সালে যেভাবে নাটকীয় বিচার করতে হয়েছে, ধরে ধরে সাক্ষী জোগাড় করতে হয়েছে, এবার ওটা দরকার করে না। সাক্ষী কিন্তু তরতাজা। জি, ধন্যবাদ হারুন ভাই। আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরাও প্রত্যাশা করি গণতন্ত্রের যে উত্তরণের যাত্রা, সেই যাত্রাটি আসলে খুব মসৃণ হওয়া উচিত এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হচ্ছিল একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।